সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আলোচনার আজকের বিষয় যুদ্ধের শেষ কোথায়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। অ্যাডভোকেট মনজিল মোরশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলেছি যে আজকে আলোচনার শিরোনাম রেখেছি যুদ্ধের শেষ কোথায়। আমরা জানি যে নতুন করে এক নতুন যুদ্ধ বিশ্বে শুরু হয়েছে এবং অনেকেই এটিকে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের এক ধরনের আগাম আশঙ্কার কথাও বলছেন। তাদের বিশ্লেষণে উঠে এসেছে। তারা কিভাবে বলছেন, কেন বলছেন, নিশ্চয়ই আপনি আপনার আলোচনায় যুক্ত করবেন। এবং সেই সাথে এই যুদ্ধটি সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে এমনটা আশঙ্কা করা হচ্ছে। কি সেই প্রভাব, কি সেই সংকট, সেগুলো নিয়ে কথা বলবো। শুরুটাই আসলে আমরা যদি একটু আলোচনা করতে চাই যে এই যুদ্ধটি ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে যুদ্ধটি, সেই যুদ্ধ এবং আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং শেষ পর্যন্ত আজকে চীন যে একটা সমর্থনের আভাস দিয়েছে। আমরা জানি যে একটা প্রচ্ছন্ন সমর্থন চীনের ছিল, এখন সেটি প্রত্যক্ষ একটা সমর্থনের কথা চীনের পক্ষ থেকে বলা হয়েছে। চীনও যদি বড় পরিসরে যুদ্ধের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে আসলে এই যুদ্ধটি কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? মনজিল মোরশেদ। ধন্যবাদ আপনাকে। বিশেষ করে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় এবং সমস্যা, এটি নিয়ে আলোচনার জন্য আমাকে ডাকার জন্য এবং মন্তব্য চাওয়ার জন্য। দেখুন, একজন নাগরিক এবং একজন সচেতন নাগরিক বা যে কোনোভাবে হোক আইনজীবী হিসেবে তো নিশ্চয়ই সব কিছুই আমরা খোঁজখবর রাখি, এবং সেই দিক থেকে বলতে গেলে আমাদের বলতে হয় যে প্রসঙ্গটা আপনি এনেছেন, যে যুদ্ধ, এই যুদ্ধটা কিন্তু মোটামুটি আমরা হঠাৎ করে তা কিন্তু বলছি না, হঠাৎ করে বলতে পারবো না। কারণ আপনি দেখবেন যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের মূল সূত্রটা কি, এটি আপনাকে খুঁজতে হবে। এটা যে জাস্ট ইরানে আক্রমণ করলো এটা থেকেই যুদ্ধ শুরু হলো, এটা কিন্তু না। যেমন আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ওখানে কিন্তু হঠাৎ শুরু হয়েছে তা কিন্তু না। অর্থাৎ মূল যে ডিসপুট সেটা আগে থেকেই শুরু হয়। তো সেই কারণে এখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মূল সূত্র হলো, এখানে সবচেয়ে যে একটি আমি বলবো একটি মানে বিধ্বংসী দেশ বা একটা খুবই সন্ত্রাসী দেশ, যেটাকে বলা চলে আপনার ইসরায়েল, এবং তার যে প্রধানমন্ত্রী, ইসরায়েলে কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু ব্যাপক সমালোচনা, ব্যাপক সমাবেশ এবং ব্যাপক ধরনের বিরোধিতা আছে। তো সবচেয়ে এই ব্যক্তি যিনি হলেন এই যুদ্ধের মূল হোতা, এবং জানেন যে ইসরায়েলের মূল পরিকল্পনা হলো যে তারা তাদের যে পাশের যে রাষ্ট্র, যেটা আমরা প্যালেস্টাইনের গাজা বলি, প্যালেস্টাইন রাজ্যের যে বিশেষ করে হামাসরা যেখানে প্রভাবিত ছিল, হামাসের একটা অ্যাক্টিভিটিসের কারণ থেকে সে সূত্রটা শুরু করলো। প্রথম যখন হামাস একটা আক্রমণ করলো, প্রায় 1-2,000 লোক মারা গেল। ওর পর থেকে সে এইটিকে একটা বড় ধরনের হাতিয়ার হিসেবে একটা মহাপরিকল্পনার মধ্যে সে ঢুকে গেল। মানে এটিকেই মনে করলো যে সে এমন একটা কিছু করবে যে ভবিষ্যতে এই তার যারা রিস্ক থাকে তাদেরকে সে প্রতিহত করা। কারণ এর আগে জানেন অনেক বছরের আলোচনায় আপনার আইএর সঙ্গে, মানে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন, আমেরিকা, রাশিয়া, ইউরোপ সবার সঙ্গে আলাপ আলোচনার প্রেক্ষিতে কিন্তু একটা পর্যায়ে এসে থেমে গেছে। একটা পর্যায়ে আছে যে ইরান তাদের যে ইউরেনিয়াম সেটা তারা সংরক্ষণ করছে, শুধু তারা বলছে যে না, আমরা কোনো পারমাণবিক বোমা তৈরি করছি না, ওইটুক পর্যন্ত। কিন্তু সেখানে তারা আস্তে আস্তে কিন্তু তারা তাদের ডেভেলপমেন্টটা চালাচ্ছে। এই জিনিসটাই ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভীতি, যে যদি ইরানের কাছে একটি পারমাণবিক বোমা চলে আসে, তাহলে সে যে এই তার যে আগ্রাসী চিন্তা, অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সে হবে বস, এবং আশেপাশের অনেক ল্যান্ড সে এটাকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করবে। এবং অ্যাকচুয়ালি আপনি জানেন যে গাজা যে সাইডে আছে সেই সাইডে কিন্তু সমুদ্র, তো ওই সাইডে কিন্তু ইসরায়েলের সমুদ্রের অ্যাক্সেস নাই। অর্থাৎ ওই টোটাল ল্যান্ডটাকে সে যদি নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু সমুদ্রের অ্যাক্সেসটাও তার হয়ে গেল। আর তারা তো এমনিতে ধরেন যুদ্ধ অস্ত্র বা অন্যান্য দিক থেকে কিন্তু তারা খুব টপে, তাদের আবিষ্কার থেকে শুরু করে তাদের সেনাবাহিনী, তাদের গোয়েন্দা সব কিছু কিন্তু একটা বিশ্বব্যাপী একটা সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। কিন্তু এটা আপনার এই মহাকাশের যুদ্ধ বা ধরেন সরাসরি যুদ্ধ, এইগুলো কিন্তু আপনার ওয়াটার লেভেলে
যে জায়গাটা, সেই জায়গাটায় তারা অতটা ইয়ে করতে পারে না, কারণ ওই সাইডের সমুদ্রটা তাদের না হলে সেটা তারা করতে পারে না। তো ওই হামাসের ওই আক্রমণের পর থেকে তারা শুরু করলো আক্রমণ করতে করতে, তো আপনি দেখলেন যে পুরো গাজা একটা আপনার মৃত নগরীতে পরিণত হয়ে গেছে, এবং ওখানে মানুষ অর্ধেক মানুষ কিন্তু অলরেডি না খেয়ে তার শরীরের যে অবস্থা, সেখানে তারা বেশি দিন না বাঁচার মতো অবস্থায় চলে গেছে। যুদ্ধে বিপর্যস্ত দেশ। মানে একদম মানবিক বিপর্যয়ের যদি চরম কিছু বলতে চান, আমি মনে করি যে জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন অ্যাটম বোমা ছাড়া হলো, যে মানবিক বিপর্যয় হয়েছিল, গাজার মানবিক বিপর্যয় তার চেয়ে কম না, কোনো অংশে কম না। তো সেদিক থেকে এইটা যখন করা হলো, তখন অবশ্য এই যে হামাসের পক্ষে সাপোর্ট ছিল, ইরানের ছিল, তারপরে আপনার লেবাননের হেজবুল্লার ছিল, তো এইরকম তারা আশেপাশে ছিল। তখন সে আস্তে আস্তে টার্গেট করে ওইটাকে যখন পুরো সমর্থন পেল এবং ওখানে হামাসকে যখন একদম দুর্বল করে ফেললো, তারপরে কিন্তু সে লেবাননের হেজবুল্লার উপর আক্রমণ শুরু করলো, আপনি দেখবেন। এবং লেবাননেও সে আক্রমণ করার সময় আবার এর মধ্যে একটা সাপোর্ট আসলো হুতিদের থেকে, তারাও আপনার এই অ্যান্টি ইসরায়েলি ইয়েতে তারা অ্যাক্টিভেট হয়ে গেল। আমেরিকান জাহাজ আদায়ের ক্ষেত্রে তারা ওখানে আক্রমণ শুরু করলো, ঠিক করতো। তার মানে কিন্তু তাদের শত্রু কিন্তু কয়েকটা আস্তে আস্তে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে। তখন লেবাননে যখন এই আক্রমণগুলো শুরু করলো এবং সেখানে হেজবুল্লাহদের উপরে ব্যাপকভাবে বোমাবর্ষণ করতে করতে তাদেরকে কিছুটা দুর্বল করে ফেললো। তারপরে যখন ওদিকে আপনার হুতিরা যখন আসলো আমেরিকান জাহাজের উপর আক্রমণ, ইসরায়েলকে তারা থ্রেট দিল যে তাদের কোনো কিছু চলাচল করতে দিবে না, এই ক্ষেত্রে তখন তাদেরকে ধরা হলো। তখন কিন্তু তাদেরকে কিন্তু আমেরিকার সাপোর্টে তাদেরকে কিন্তু আপনার বিভিন্ন রকম যুদ্ধের মাধ্যমে আপনার মিসাইল টিসাইল টিয়ে করে মোটামুটি তাদেরকেও একটা দুর্বল করে ফেললো। লাস্ট ছিল, সেটা আপনি জানেন যে আপনার সিরিয়ার সঙ্গে কিন্তু ইরানের বর্ডার আছে, এবং সিরিয়া ছিল তাদের একটা প্রোটেকশন, অর্থাৎ ইরানে যেতে হলে সিরিয়াকে আগে ফেস করতে হবে। তো সিরিয়ায় যেহেতু আসাদ সরকার ক্ষমতায় ছিল, যার ফলে সেখানে রাশিয়ার সাপোর্ট ছিল, অর্থাৎ সিরিয়াকে আগে ভাঙা দরকার। এবং এই কারণে তারা বুদ্ধি করে সিরিয়ার ভিতরে, আসাদ যেহেতু অনেক দিন থেকে ক্ষমতায় ছিল, ওখানে তাদের ট্রাইবগতভাবে আপনার বিভক্তি ছিল এবং গৃহযুদ্ধ ছিল, ওই জায়গাটা তারা এফোর্ট দিয়ে এমন একটা পরিবেশ করলো যে আসাদকে চলে যেতে হলো। এবং আপনি দেখবেন আসাদ চলে যাওয়ার সাথে সাথে ইসরায়েলের সাথের যে পার্টটা প্রায় অর্ধেক অংশ তারা কিন্তু কন্ট্রোলে নিয়ে এনেছে। এবং সিরিয়ার কিন্তু আপনার আকাশ ব্যবস্থা অন্য ক্ষেত্রে কিন্তু অনেক আপনার খুব ডেভেলপড যে টেকনোলজি সেগুলো ছিল, তো সেগুলোকে সব ডিস্ট্রয় করে দেওয়া হলো। তাহলে এখন সিরিয়ার লাইনটাও কিন্তু তার ক্লিয়ার হয়ে গেল। এই যখন ক্লিয়ার হয়ে গেল, এই ক্লিয়ার হওয়ার পরে মোটামুটি আপনার লেবানন, হুতি, তারপরে আপনার হামাস সবগুলো হয়ে গেল। এখন ইরানের সাপোর্টে ছিল এরা সবাই। তো এই মুহূর্তে এসে তখন তারা আস্তে আস্তে পরিকল্পনা করতে শুরু করলো। তখন আবার ওই আলোচনা আসলো যে এই টার্গেট দিল মার্কিন প্রেসিডেন্ট যে এই তোমার এখানে এখন ইয়েতে ইউরেনিয়াম সমৃদ্ধ কাজ চলতেছে, তোমরা যে কোনো সময় অ্যাটম বানাবা, এটা করতে পারবা না, এটা আমাদের সঙ্গে চুক্তি করো, আন্ডারটেকিং দাও, টেবিলে বসো। এই নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আলোচনা হচ্ছে কিন্তু আলোচনা হওয়ার মধ্যে একসময় ইসরায়েলের প্রভোকেশনে হঠাৎ করে ইরানের উপর আক্রমণ শুরু হলো। এবং সেই আক্রমণে আসলে তারা চেয়েছিল যে তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধ যে এলাকাটা এবং যেখানে ওই অ্যাটম বোম বানানোর যে মানে ম্যাটেরিয়ালগুলো বা সিস্টেমগুলো আছে সেগুলোকে পুরোপুরি ধ্বংস করা। এবং তারা আক্রমণটা ওইভাবে করেছিল, কিন্তু যে কোনো কারণে হোক ওরা হয়তো আগে জেনে গেছে বা যে কোনো হোক, তারা কিন্তু এটা শিফট করে তাই এটা প্রোটেক্ট করেছে, কিন্তু সেটা আমেরিকা বুঝতে পারে না। তারা কিন্তু আক্রমণ করে রাত্রে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে যে আমরা ওদের এটা ধ্বংস করে দিয়েছি। এরপরে আপনার এই যুদ্ধটা যখন শুরু হলো তখন অনেক ম্যাচাকার হলো এবং তখন তারা ইরানও শুরু করলো মিসাইল আক্রমণ ইসরায়েলের উপরে। কিন্তু ইসরায়েলের আকাশ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা এত স্ট্রং যেটা আমেরিকার সমান সমান, অর্থাৎ আমেরিকা যা আবিষ্কার করে ওরা ইসরায়েলকে দেয়, কিন্তু আমেরিকার সব অস্ত্র কিন্তু সব দেশে বিক্রি করে না, কারণ ওরা তারা সুপ্রিমেসি রাখতে চায়। তো সেই দিক থেকে যখন ইসরায়েলের উপরে এইরকম আক্রমণগুলো হলো এবং সাথে সাথে আরেকটা জিনিস হলো, সেটা হলো কাতারে আমেরিকান যে ঘাঁটি ছিল সেটার উপরেও মিসাইল আক্রমণ করলো ইরান। এইটা যখন করলো তখন আমেরিকা হয়তো বুঝতে পারে না যে এত ব্যাপক আকারে, তখন কাতারের একটা চাপের বা যে কোনো কারণে তখন তারা এখান থেকে একটা আলোচনার টেবিলে চলে গেল যে ঠিক আছে আমরা যুদ্ধ না, আমরা আলোচনা করব। তো তখন আলোচনার টেবিলে ফিরে আসলো সবাই। আলোচনার টেবিলে ফিরে আসলেও ইরান হয়তো আলোচনার টেবিলের দিকেই তাকিয়ে আছে, কিন্তু ইসরায়েল
তারা কিন্তু আলোচনাকে সামনে টোপ হিসেবে রেখেছে এবং তারা তলে তলে প্রস্তুতি যে ইসরায়েল যে ইরান যে আক্রমণ করলো, এই আক্রমণটা ভবিষ্যতে কিভাবে তাকে দুর্বল করা যায় ওই সমস্ত টেকনোলজিগুলো তারা আস্তে আস্তে রপ্ত করার চেষ্টা করলো এবং করতে করতে এক পর্যায়ে এসে পরবর্তীকালে আবার এই প্রশ্নটা আসলো যে সেখানে দেখেন ইন্টারন্যাশনাল যে আপনার সংস্থা, যেটা আন্তর্জাতিক যে আণবিক সংস্থা, তারা কিন্তু কোনো কমপ্লেন করে নাই এবং তাদের কাছেও লেটেস্ট রিপোর্টও ছিল এবং আমেরিকান গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল যে না, দেয়ার ইজ নো ডেঞ্জার, ওই আক্রমণের পরে ইরানের পক্ষ থেকে আর কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। কিন্তু তারপরেও প্রেসিডেন্ট ট্রাম্প সে এই ইসরায়েলের প্রভোকেশনে, কারণ আপনি দেখবেন যে ইসরায়েল হলো তাদের একদম পার্টনার, লাইফ পার্টনার, ইসরায়েল যা বলবে তার বাইরে আমেরিকা যায় না এবং ইসরায়েলের সহযোগিতা যা যা করা দরকার সেখানে তাদের কোনো অর্থ চিন্তা করা হয় না, সব কিছু তারা সবভাবে দেয়। তো যখন এরপরে নেতানিয়াহু চিন্তা করে সব কিছু খোঁজখবর নিয়ে তখন আবার একটা পরিকল্পনা করলেন যে আলোচনার মধ্যে টেবিলে রাখবেন, ওদেরকে একটা ধারণা দেবেন যে আলোচনা, এবং তলে তলে আমরা সব কিছু ঠিক করে ফেলবো। এর মধ্যে অল্টারনেটিভ একটা ব্যবস্থা করলো, সেটা হলো যে ইরানের মধ্যেই আপনি জানেন যে ইরানের যে ব্যবস্থাটা, খোমেনির যে দল বা তাদের যে চিন্তা চেতনা, ওর বাইরে কিন্তু একটা গ্রুপ অফ পিপল আছে, সেখানে তারা, ওখানে তো একটা ধর্মীয় অবয়বের ব্যবস্থা চলে ধর্মীয় বিধান অনুযায়ী। এর মধ্যে কিন্তু আপনার ওই যে এক নারী আপনার হিজাব পরে নাই, এটা নিয়ে আপনি দেখেন একটা বড় ধরনের হত্যা হয়ে গেল, এরপরে অনেকে নেমে গেল রাস্তায়। তো আমেরিকার পক্ষ থেকে সুযোগ ছিল যে ভিতরে, যদিও আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু $29 বিলিয়ন করে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন, রিজিম পরিবর্তন, এটা কিন্তু উনি প্রকাশ করলেন। এখানে একটুখানি আপনাকে আটকাই, সেটি হলো যে এই যে রেজিম পরিবর্তনের কথা বলা হচ্ছে কিংবা আপনার আলোচনা থেকে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বুঝছি কিংবা আমরা যেটা বিভিন্ন জায়গাতে পড়ছি এবং ইরানের এই যুদ্ধের ইতিহাস বা প্রেক্ষাপটটা আমরা যখন বিশ্লেষণ করতে যাচ্ছি, রেজিম পরিবর্তনটা কি আসলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের, আপনি যেমনটা বলছিলেন যে টোপ ফেলার মতো, আসল উদ্দেশ্যটা ইসরায়েলের যে মানে উদ্দেশ্যটা ছিল বা ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে মানে সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা, সেটি কিনা মানে ইসরায়েলের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ইসরায়েলের ইচ্ছাটাই বা দাবিটাই পূরণ করছে কিনা আমেরিকা, মানে রেজিম পরিবর্তনের নামে? আপনার কি মনে হয় মজিল মোর্শেদ? হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ আপনি জানেন যে যুদ্ধ তো এখন সামনাসামনি হয় না। দেখুন, আমার তো মনে হয়েছিল যখন ট্রাম্প এসে বাংলাদেশে রিজিউম চেঞ্জে $29 বিলিয়ন খরচ এবং ইউএসএইডের মতো প্রতিষ্ঠানকে বন্ধ করে দিলেন, তাই না? তখন মনে হয়েছিল যে প্রেসিডেন্ট মনে হয় বিদেশের রিজিউম চেঞ্জ এগুলো কোনো চিন্তা করবে না। কিন্তু কিছুদিনের মধ্যে, বেশি দিনে তো হয় না, 1.5 বছর হয়তো হয়েছে, 1.5-2 বছর, এর মধ্যেই এখন সে ইরানের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য করতে চাচ্ছেন। কারণ আপনি জানেন যে সরাসরি তো আপনার দেখলেন টেলিভিশনে বলছেন যে জনগণকে আপনারা রাস্তায় নেমে আসেন, কিন্তু আসলে ওখানে ক্ষমতা বুঝছেন, আসলে ওখানে ব্যাপারটা হয়েছে, ওখানে মুসলিম রীতিনীতির মধ্যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কিন্তু সেটা কিন্তু মেজরিটি পিপল ওর সমর্থনে আছেন, কিছু লোক তার বিপক্ষে আছেন, এবং সেই কারণে ওই মনে করা হয়েছিল যে তারা একটা ধারণা করেছে যে লোকগুলোকে রাস্তায় নামাতে পারলে, আগে যেমন আন্দোলন হয়েছে তখন হয়তো সব কিছুকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তখন একটা পুতুল সরকার বসিয়ে দেওয়া যাবে, এবং পরবর্তীকালে আর এক ধাপে এগিয়ে কিন্তু আবার বলেছেন সেনাবাহিনী এবং অন্যদেরকে যে আপনারা আর্মস সারেন্ডার করেন, নাহলে কিন্তু আপনাদের মৃত্যুদণ্ড হবে। মানে যত ধরনের মেকানিজম আছে সব কিছুই করা হচ্ছে। এখন ওই রিজিম চেঞ্জের কথায় আসবো, যেহেতু উনি এসে এই রিজিমের ব্যাপারে খুব কড়া প্রতিবাদ করলেন, হঠাৎ করে রিজিম চেঞ্জের প্রশ্নটা আসলো কেন? তার মানে এটা কিন্তু এটার পলিটিক্যাল যে ওনার একটা চিন্তা চেতনা তা কিন্তু না, এটা হয়েছে সবকিছু ইসরায়েলের পরিকল্পনায়। ইসরায়েল তাকে মোটিভেট করে এবং ইসরায়েল মোটিভেট করে, ইসরায়েল আবার, ইসরায়েলের ক্ষমতাটা হলো এইটা যে ইসরায়েল কিন্তু মার্কিন অর্থনীতিরও একটা বড় শক্তি, সেখানে কিন্তু মার্কিন রাজনীতিতে কিন্তু বড় প্রভাব, ক্ষমতায় কে যাবে ওটা কিন্তু আবার ইসরায়েলিদের একটা বড় প্রভাব আছে। তো সব কিছু মিলিয়ে তাদের উপর একটা নির্ভরশীলতা আছে, এবং ইসরায়েলের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুসারেই মার্কিনীদেরকে তারা তাদের নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু প্রেসিডেন্টকে, কিন্তু ওই দেশের জনগণকে পারে নাই। কারণ আজকেও একটা সার্ভেতে দেখাচ্ছে যে 2/3 পিপল আমেরিকান তারা এই যুদ্ধ চায় না, তারা বলছে না এই যুদ্ধ দরকার নাই, আমাদের কি ইন্টারেস্ট এখানে। এবং তাদের ওই যে 6 জন মারা যাওয়ার পরে বেশি করে আরও বেশি লোক এখন মতামত দিচ্ছে যে যুদ্ধ বিরোধী। এখন সেখানে এখন প্রশ্ন আসবে যে এই যুদ্ধ করার মাধ্যমে যেটা সর্বশেষ হয়েছে সেটা হলো, আপনি দেখেছেন যে এবারে কিন্তু শুধু এই আপনার কাতারে আক্রমণ করছে তা না, আমেরিকান ঘাঁটি যে যে জায়গায় আছে,
সৌদি আরব সহ, সৌদি আরব কিন্তু একটা স্পেশাল দৃষ্টিতে থাকে সবসময়, কারণ আপনি জানেন যে আমাদের ধর্মীয় তীর্থস্থান হিসেবে একটা গুরুত্ব আছে এবং সব দিক দিয়ে আর কি সৌদি আরবকে কিন্তু সবসময় কোনো টাচে আসে না। কিন্তু এবার কিন্তু ইরান সৌদি আরবকে সে ছাড় দেয় নাই, অর্থাৎ সে বুঝে গেছে যে তার একটা অস্তিত্বের লড়াই, অর্থাৎ তার যুদ্ধটা করতে হবে এবং সেই মানসিক প্রস্তুতি নিয়ে তারা যুদ্ধ করছে। এবং এইখানে কিন্তু তারা আরেকটা জিনিস হলো যে আপনার এই যে উপর থেকে আপনি সুপারসনিক হোক যাই হোক মিসাইল মেরে ঠেলে আপনি ধ্বংসযজ্ঞ করবেন, কিন্তু ধ্বংসযজ্ঞ করার পরেও তাদের যে মানসিক শক্তি এবং তাদের যে যুদ্ধ করার যে ক্ষমতা, সেটা তো আপনি কতটুকু আর ধ্বংস করতে পারবেন? নিশ্চয়ই করতে পারবেন, হয়তো অনেকটা করতে পারবেন, কিন্তু তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাবে। তার প্রমাণ হলো ধরেন আজকে কিন্তু কাতারের যে সর্বোচ্চ বড় এয়ারপোর্ট, সেখানেই কিন্তু তারা মিসাইল মেরেছে, যদিও তারা সেটা প্রতিহত করেছে। এবং এর আগে কিন্তু আপনার জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে অফিস, সেখানে কিন্তু তারা মিসাইল মেরেছে এবং সেটাও কিন্তু আলোচনা হচ্ছে। তো ওরা কিন্তু আপনার মিসাইল এবং আপনার অন্যান্য অস্ত্রের মাধ্যমে তারা আক্রমণ করছে এবং সেটা তারা ওয়েল প্ল্যান, তারা তাদের সামরিক সক্ষমতা আছে এবং তারা অ্যারেঞ্জমেন্ট করেই রাখছে যে যদি আক্রমণ হয় আমাদের সবকিছু মানে যেগুলো হেড অফিস আছে বা বড় বড় সব ধ্বংস করে দেবে, কিন্তু ওর বাইরেও তারা কিভাবে সার্ভাইভ করবে সেই ধরনের তাদের পরিকল্পনা আছে। এখন এখানে একটা ব্যাপার হলো, সেটা হলো শুধু ইরান যদি তার নিজস্ব শক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যেতে চায়, আমার দৃষ্টিতে সেটা বেশি দিন হয়তো ইরান পারবে না। রাশিয়া এবং চীন সেক্ষেত্রে সে বেশি দিন হয়তো পারবে না, কারণ হলো যে কারণ কি দেখেন আমেরিকা তো একটা বৃহৎ শক্তি এবং ইসরায়েল, এই দুইজনে মিলে যদি আক্রমণ করে, এখানে তার একটা মেন্টাল হোক বা ইকুইপমেন্ট দিয়ে হোক বা ফিনান্সিয়াল হোক তার সাপোর্ট কিন্তু লাগবে। সেক্ষেত্রে কিন্তু রাশিয়া অলরেডি বলেছে, যেটা নিন্দা জানিয়েছে তারা, এবং চায়নার পক্ষে তো কিন্তু নিন্দা জানানো হয়েছে। এখন এই আসলে তো যুদ্ধ প্রথম বোঝা যায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু ওরকম বোঝা যায় না, তাই না? প্রথম জার্মানি অস্ট্রিয়ার একটা দখল করলো, তা থেকে বুঝে গেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ বোঝা যায় না। এটাও যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না এটা বলা যাবে না, তবে আমরা তো চাই অবশ্যই না হোক। কিন্তু এখন যদি আমেরিকা যে সুপার পাওয়ার, সে যেভাবে মাস্তানি করছে, এই মাস্তানিটা যদি বিশ্বব্যাপী সে এস্টাবলিশ করে ফেলে, তাহলে কিন্তু আপনার একটা ভয়াবহ অবস্থা। বিশেষ করে আজকে আমাদের বিএনপির সেক্রেটারি ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে শব্দগুলো ইউজ করছে, এটি কিন্তু খুবই প্রণিধানযোগ্য। যেটা কোন বিশ্বে আমরা বসবাস করতেছি? একটা দেশের নির্বাচিত প্রেসিডেন্ট, তাকে আইনা আমেরিকার জেলখানায় ঢুকিয়ে দিল, আর একটা দেশের একটা রিজম, তারা তাদের নিজস্ব চিন্তা ভাবনায় চলে, সেখানের উপরে ধ্বংসলীলা চালিয়ে তাদেরকে হত্যা করা হলো। এই যে আমি মানে যে প্রসঙ্গটিতে আপনি এসেছেন, আমি একটু ওখানেই আপনাকে আরেকটি প্রশ্ন মানে যুক্ত করতে চাই। সেটি হলো যে আমরা জানি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের একটা বিশাল শ্রমবাজার রয়েছে এবং প্রায় ৬৭% অভিবাসীদের সৌদি আরবে যায়। আর যেভাবে হামলা শুরু হয়েছে বিভিন্ন স্থাপনাতে, মার্কিন ঘাঁটিতে, যুদ্ধ তো আসলে বেছে বেছে হয় না বা নিয়ম মেনে হয় না। যুদ্ধ এবং এর মানে ক্ষতির মুখোমুখি হয় সাধারণ মানুষই। বাংলাদেশের যারা শ্রমিক লেভেলে কাজ করছে সেখানে জনশক্তিতে বা শ্রমবাজারে, তারা প্রত্যেকটা মুহূর্ত হুমকির মধ্যে আছে বা এক ধরনের আতঙ্কের মধ্যে আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের উপর একটা বিশাল প্রভাব পড়তে যাচ্ছে অর্থনৈতিকভাবে। আমরা এটা অনেক আগেই আন্দাজ করছিলাম। আপনার বিশ্লেষণটা জানতে চাই, এবং হরমুজ প্রণালী বন্ধের সাথে নিশ্চয়ই বাংলাদেশের অভ্যন্তরীণ মূল্যস্ফীতির বিষয়টি আপনি যুক্ত করবেন মঞ্জুল মোরশেদ। ধন্যবাদ আপনাকে। দেখুন, ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ কিন্তু বলা হয়েছে যে আমাদের ফুয়েলটা 15 দিনের জন্য রিজার্ভ আছে, এবং ইতিমধ্যে হরমুজ প্রণালী ক্রস করে একটা জাহাজ 1 লক্ষ টন নিয়ে আসছে, আর একটা আটকে গেছে। তো এই হলো অবস্থা। এখন এই হরমুজ প্রণালী যদি এটা ক্লোজ থাকে, তো সেক্ষেত্রে আপনার যদি অন্য কোনো চ্যানেলে, অন্য দিকের চ্যানেল থেকে যদি কোনো আপনি অয়েল ইম্পোর্ট করতে যান, ফুয়েল কি বলে এটাকে, আপনার অপরিশোধিত অয়েল, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কস্টলি বেড়ে যাবে। আর আমাদের অয়েলের মূল সোর্স কোথায় বলেন? সেখানে তো এই দেশগুলোই তো, মধ্যপ্রাচ্য হলো মেইন, তারপরে অন্য অন্য দেশও তো তার উপরে নির্ভরশীল। এবং ইতিমধ্যে দেখবেন ইরান আজকে একটা ঘোষণা দিয়েছে যে তারা যুদ্ধর কারণে সমস্ত এক্সপোর্ট, তারা খাদ্য মশলা থেকে শুরু করে সব বন্ধ করে দিয়েছে। তাহলে এগুলোর তো আমাদের এখানে প্রভাব পড়বে। সবচেয়ে বড় প্রভাবটা যেটা হবে সেটা ফুয়েলের। এখন 15 দিন যদি আমাদের রিজার্ভ থাকে, তো এই যুদ্ধটা যদি চলতে থাকে, হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, আর আমাদের যদি ফুয়েলটা না আসতে পারে, কারণ এখন কিন্তু শুধু বন্ধ থাকলে যে আমরা যে শুধু আনার জন্য চেষ্টা করবো তা না, অন্য সবাই তো রিজার্ভ করার চেষ্টা করবে, তাই না? আমি গত
গতকাল কি কথা হলো একজনের সঙ্গে ইউএতে, আরব আমিরাতে, সেখানে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে 2 মাসের খাবার কিনে বাসায় রাখার জন্য, এবং তারা সেইভাবেই বাজার থেকে তাড়াতাড়ি গিয়ে চাল ডাল যা পেরেছে 2 মাসের খাবার এনে জমা করেছেন। এখন এই যুদ্ধটা কয়দিন চলবে আমরা জানি না। যদি চলে, ধরেন এই যে এয়ারপোর্টগুলো সব বন্ধ হয়ে গেল, হাজার হাজার বাংলাদেশি কিন্তু ওখানে চাকরি করে, তাদের তো জব নাই, কাজ করে না, এবং এইটা রেস্টোর হওয়ার পরেও ওই দেশও তো একটা ক্রাইসিসে পড়বে, ফিনান্সিয়াল ক্রাইসিসে। সেখানেও তাদের বেতন দেওয়াটা কবে কি হবে, কিভাবে দিতে পারবে, বাদেও যে কাজ করলো না সেখানে বেতন দিবি কিনা, এগুলো কিন্তু অনেক জটিল প্রশ্ন চলে আসবে। এবং সব কিছু মিলে আমাদের দেশটা, আমরা যে প্রত্যাশা করেছিলাম যে আমরা একটা নতুন দিগন্তে, একটা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের পিছন ফেলে, কারণ আমরা তো 18 মাসে অনেক আমাদের ক্ষতি হয়েছে অর্থনীতি, সেইটার জন্য আমার মনে হয় একটা রিস্ক আমাদের সামনে খুব ঘোরাঘুরি করতেছে, নতুন একটা চ্যালেঞ্জ ঘোরাঘুরি আসছে, এবং এখানে সরকারকে কিন্তু অত্যন্ত ডাইনামিক হয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যুদ্ধের প্রভাব বাংলাদেশে বিভিন্নভাবে পড়ছে, এবং আমরা জানি যে অনেকটা বাটারফ্লাই এফেক্টের মতো এই যুদ্ধের প্রভাবটা বাংলাদেশে। অনেকে বলছেন যে যুদ্ধ চলছে আরবে, বাংলাদেশে লাউ কুমড়ার দাম চড়ছে, এমনটা বলছে। এই যখন পরিস্থিতি, তখন দেশে নতুন একটা সরকার, তাদের নতুন কিছু অঙ্গীকার ছিল, তাদের নতুন কিছু নির্বাচনী ইশতেহার ছিল, পরিকল্পনা ছিল, তাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। কিভাবে তারা সেই সমস্ত চ্যালেঞ্জ উতরাবে বলে আপনার মনে হচ্ছে, অ্যাডভোকেট মঞ্জুল মোরশেদ? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশে নির্বাচনের পরে যারা ক্ষমতায় এসছেন তারা একটা বড় চ্যালেঞ্জ দিয়ে এসেছেন। একটা জায়গায় না, শুধু পলিটিক্যাল চ্যালেঞ্জ, ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ, রুল অফ লর চ্যালেঞ্জ, ফিনান্সিয়াল চ্যালেঞ্জ, সবগুলোতে চ্যালেঞ্জ। এখন যুদ্ধ যেহেতু চলছে, এখন কিন্তু সরকারকে অন্য সব চ্যাপ্টারগুলো বাদ দিয়ে আমার মনে হয় ফিনান্সিয়াল চ্যালেঞ্জটার উপরে বেশি জোর দিতে হবে। কারণ আপনি যদি ফিনান্সিয়াল জিনিসটাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু কোনো কিছুই আর তখন কন্ট্রোলে থাকবে না। এবং সেইটার জন্য কিন্তু সরকারের বিশেষভাবে চিন্তা করা উচিত। নিশ্চয়ই সরকার করছে, কারণ একটা লক্ষণ আমি দেখলাম যে আজকে বা কালকে দেখলাম যে ভারতের সঙ্গে, কারণ আমাদের তো প্রতিবেশী দেশ ভারত, যা কিছুই আনি আসা কাছাকাছি হইলো, এইটাই যুদ্ধের কারণে তো অন্য দেশে আসতে কষ্ট হবে। তো সেক্ষেত্রে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য কিন্তু তারা অলরেডি একটা আলোচনা করেছেন। এটা একটা পজিটিভ দিক, যে খুব দ্রুত যাতে এই পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্যের ইয়েটা খুব দ্রুতই করা যায়। এবং সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, আর একটা হলো ব্যবসায়ীদের। এবং সেখানে যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদেরকেও সরকারের এখন উদ্যোগ নেওয়া উচিত, তাদেরকে কাছে টেনে নেওয়া এবং তাদেরকে উদ্বুদ্ধ করা যে আপনারা প্রয়োজনীয় যে সমস্ত আমাদের খাদ্যদ্রব্য বা রিফাইনারি অয়েল বা অন্যান্য যে ফুয়েল, সবগুলো তারা ইম্পোর্ট করুক, যার যার যে সোর্সে যতটুকু করা যায়। এবং সরকারের পক্ষ থেকে, সরকারের তো সক্ষমতা কম, কাজে ব্যবসায়ীরাই বেশি করে, আপনি জানেন, সয়াবিন তেল থেকে শুরু করে আপনার গাড়ির পেট্রোল থেকে শুরু করে সব কিছুই। অর্থাৎ সেক্ষেত্রে সরকার ওদেরকে উদ্বুদ্ধ করুক সবাইকে, যে সমস্ত ব্যবসায়ীরা হয়তো এখন ব্যবসা করতে পারছেন না, তাদেরকেও এখন এই ক্রাইসিস মুহূর্তে ডেকে নিয়ে আসা দরকার, যে আপনার সবাই ব্যবসা বাণিজ্য করে আমাদের যে ক্রাইসিস, যে যে পণ্য হতে পারে, সেগুলো আপনারা যে যেখান থেকে পারেন দ্রুত বাংলাদেশে নিয়ে আসেন আমাদের ভবিষ্যৎ রিজার্ভের জন্য। এই হলো একটা। আর সেকেন্ড হলো আপনার যেটা করতে হবে, কৃচ্ছতা সাধন করতে হবে। কারণ আমাকে বুঝতে হবে যে যুদ্ধটা যদি 7 দিনের মধ্যে বন্ধ হয়ে যায়, তাহলে এক ধরনের পরিস্থিতি, তাহলে হয়তো ধরেন আমরা কিছুটা ধাক্কা খাবো, সেটা ওভারকাম করা যাবে উইদিন শর্ট পিরিয়ড। কিন্তু যুদ্ধটা যদি লিঙ্গার করে, এই যুদ্ধ যদি 1 মাস 2 মাস চলতে থাকে, কারণ এইটা কি চলবে নোবডি নোজ। ইউক্রেনের যুদ্ধ মনে করা হয়েছিল, অনেকেই ধারণা করেছিল যে রাশিয়া মনে হয় একদিনের মধ্যে দখল করে নিয়ে যাবে, কিন্তু সেই দখল অনেক দূর গিয়েছিল, কিন্তু পরে আবার ব্যাক করতে হয়েছে। এবং সেই যুদ্ধ আজকে কয় বছর থেকে চলছে ধরেন, তাই না? তো এখানে ইরানের অবস্থাটাও, যেহেতু আয়াতুল্লাহ খোমেনি মারা যাওয়ার পরে হতাশ হয়ে যাননি সবাই যে আমার লিডার মারা গেছে, আমরা, কারণ ওদের তো একটা ডিভোশন আছে, কমিটমেন্ট আছে, একদম সোলজার থেকে শুরু করে খোমেনি পর্যন্ত, এটা কিন্তু একটা কমিটমেন্টের গ্রুপ আছে, তারা কমিটমেন্ট আছে, এবং তাদের একটা চিন্তা চেতনা, এক ধরনের মন মানসিকতা আছে। সেদিক থেকে তারা যতদিন অন্তত তারা চেষ্টা করবে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। যদিও এদিকে আর একটা প্রচেষ্টা হচ্ছে, গতকালকেই দেখলাম যে ইসরায়েলের পক্ষ থেকে লেবাননে তারা ল্যান্ড ফোর্স ইন করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ লেবাননের মাধ্যমে ল্যান্ড ফোর্স ইন করে ওখান থেকে তারা ওইভাবে আগাতে চাচ্ছে। সেক্ষেত্রে গেলে ধরে ইরান পর্যন্ত যদি পুছেও যায়, তাহলে সেখানে কিন্তু তখন সামনাসামনি যুদ্ধ হবে। তো সেটা কতটা ভায়াবল হবে জানি না, কিন্তু সেই জন্য কিন্তু তারা প্রস্তুত আছে। সেক্ষেত্রে তো সহিংসতা বা রক্তপাত হবে, এবং সেক্ষেত্রে তো ওই যে বললাম না, সেক্ষেত্রে এই আশেপাশে তখন, কারণ মানুষ তো এখন ধরেন প্রথম একদিন কিন্তু রাশিয়া চীন কিছুই বলে নাই, পরে কিন্তু বলছে তারা, এবং এটা আস্তে আস্তে এমন আসবে আপনাকে হিট করবে মেন্টালি, তাই না? একটা বড় দেশ, চায়না ধরেন একটা বড় দেশ, রাশিয়া বড় দেশ, এখন যদি দেখে যে আমেরিকা, তাদের তো একটা
পলিটিক্যাল ক্ষেত্রে তাদের যে মোরালগিরির ক্ষেত্রে কিন্তু তারা একদম পুরোপুরি একে একজনের বড় শত্রু, তাই না? তো সেক্ষেত্রে যদি দেখে যে আমেরিকা এখানেও পার পেয়ে যাচ্ছে, সবকিছু করে, সবকিছু কন্ট্রোল নিয়ে দেয়, তাহলে আমেরিকার বিরুদ্ধে তো কেউ কিছু আর বলবে না, কোনো প্রেসিডেন্টও বলবে না, ইভেন কি আপনার ইন্ডিয়ান প্রেসিডেন্টও বলবে না। কারণ হঠাৎ করে যদি ভেনেজুয়েলার মতো এসে তাকে ধরে নিয়ে যায়, কে করবে? কাজে এটি ঠেকানোর জন্য তো রাশিয়া চীন এখন চিন্তা করবে যে যে কোনোভাবে হোক তাকে এখানে স্টপ করতে হবে, যাতে ওই একটা সিনারিওর মধ্যে সে চলে না যায়, আমি এখন সুপার পাওয়ার, একমাত্র আমি যা খুশি তাই করবো। অতএব সেটা তো চেক অ্যান্ড ব্যালেন্স আসতেই হবে। যদি সেটা না আসতে পারে তাহলে কিন্তু বিশ্বব্যাপী একটা বড় ভয়ঙ্কর দিকের দিকে চলে যাব। অতএব এখানে আজকে রাশিয়া চীন সেখানে যদি অগ্রসর হয়, তাদেরকে যদি এখন সাপোর্ট দেয়, যদি বলে যে তোমার কি সহযোগিতা লাগবে, অর্থ সহযোগিতা, বা ইভেন যদি ধরেন এখন ওখানে আমেরিকার যে আছে যুদ্ধজাহাজ যেটা আছে ইরানের কাছাকাছি যেখানে আছে, সেখানে যদি চীনও বলে যে আমরা ওই মহাসাগরে এটা পাঠাবো, তাই না? তো এই যে সামনাসামনি হয়ে যাওয়া এগুলো কিন্তু আস্তে আস্তে জটিলতা বাড়তে পারে, এবং দীর্ঘায়িত হলে তখন বাংলাদেশের কি অবস্থা হবে। সেজন্য এটা একটু পরিকল্পনা করে আমার মনে হয় যে অন্য ক্রাইসিসগুলো, রাজনৈতিক অন্য যা আছে সবগুলোকে একটু পাশে রেখে সবচেয়ে বড় হলো যুদ্ধ হলে আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস কি হবে সেটার উপরে আমার মনে হয় বেশি জোর দেওয়া দরকার। সেক্ষেত্রে বাজেট সংকোচনের একটা বিষয় থাকবে, কৃচ্ছতা সাধন তো অবশ্যই। কৃচ্ছতা সাধন না করলে তো আমাদের দেশের অর্থনীতি তো ওই রকম বড় বেস্কেলের অর্থনীতি না, তা আমাদের আপনার নুন আনতে পাত্তা ফুরা এরকম অবস্থা, এবং এটা তো 18 মাসে তো আমাদের আরও অবস্থা খারাপ হয়ে গেছে, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই, কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই। আর আমাদের যে এই ফরেন কারেন্সি, সেটাও তো ওই সমস্ত দেশে যুদ্ধ চললে সে ফরেন কারেন্সির অবস্থাটা কি হবে সেটা তো আমরা বুঝতে পারছি, কারণ ওরা আয়না করলে আপনাকে কোথায় দিবে। এবং যুদ্ধের কারণে তো দেখেন অলরেডি কিন্তু আমেরিকার সমস্ত নাগরিককে ফেরত নিয়ে যাচ্ছে। হয়তো যুদ্ধ কিছুদিন চললে বাংলাদেশকেও বলতে হবে আমার নাগরিককে তাড়াতাড়ি ফিরে নিয়ে আসো, তাহলে সেখানে তো ফরেন কারেন্সি আর আসবে না, কারণ তারা রেমিটেন্স কোত্থেকে পাঠাবে। এই সমস্ত চিন্তা করে আমার মনে হয় যে এটা ভয়াবহ অবস্থা। মানে আমি ব্যক্তিগতভাবে এটা কোনো কনক্লুশনই আসতে পারি না যে যুদ্ধ যদি কন্টিনিউ করে তাহলে আমাদের কি হবে, এটা কিন্তু আসলে কনক্লুশন আনা যাচ্ছে না। এই জন্য সরকারকে খুব সতর্কভাবে এবং ইমিডিয়েটলি সরকারকে বিশেষ কমিটি করে বিশেষ যারা এক্সপার্ট আছেন সকলকে নিয়ে বসে এবং সবাই মিলে একটা পরিকল্পনা করে সরকারের সেইভাবে আগানো উচিত। আমরা কখনোই প্রত্যাশা করি না যে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে, আমরা আশা করতে পারি যে দ্রুততম সময়ের মধ্যে এই যুদ্ধ নিশ্চয়ই একটি সমঝোতার মাধ্যমে শেষ হয়ে যাবে। আজকের মতো শেষ করতে হচ্ছে আলোচনা। অ্যাডভোকেট মনজুল মোরশেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে দেশ সাম্প্রতিকে, আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিকে, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। শুভরাত্রি। আপনাকেও ধন্যবাদ।